আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা আফরোজ। মানুষের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হয় সেজন্য নানাভাবে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও প্রত্যাশা করেন তিনি। দেশের মানুষের কল্যাণের জন্য বিএনপি রাজনীতি করে জানিয়ে তারেক রহমান বলেন, জনগণ যেভাবে চাইবে সেভাবে চলবে দেশ। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। দীর্ঘ 15 বছর পর জেলা শহরের কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশের মানুষের জীবনযাত্রার পরিবর্তন করতে চায় বিএনপি। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণের যে সুযোগ তৈরি হয়েছে সেই পথ এখনো মসৃণ নয়। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভুন্ডল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র পেছনে ফেলে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ আগামী রমজানের আগে এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত যে একটি নিরপেক্ষ নির্বাচন, বহু প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার প্রয়োগের যে হাতিয়ার, সেটি তারা প্রয়োগ করবেন তাদের অধিকার। বিএনপির প্রতি দেশবাসীর যে আস্থা তা ধরে রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমাদেরকে পারতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। দেশে বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতিতে আগামী নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকার কেরানীগঞ্জে ঢাকা 3 সংসদীয় আসনের 3 নম্বর ভোট কেন্দ্র তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব দলকেও সহযোগিতা করতে হবে। নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের শরীরে থাকা 40,000 বডি ক্যামেরা সেন্টার থেকে মনিটর করা হবে। সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ আনসার মোতায়েন সহ 80,000 সেনাবাহিনী ও বিজিবি সদস্য থাকবে। আমাদের এখানে হলো আসামিদের সাথে নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জনগণের মতামত ও প্রত্যাশা বিষয়ে জরিপ রিপোর্ট প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ভয়েস রিফর্ম। রাজধানীর জাতীয় আর্কাইভ ভবনে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, দেশের 80% মানুষ মব সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠায় আছে। রিপোর্টে বলা হয়, 48.50% মানুষ কাকে ভোট দেবেন সে বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেননি। 32% মানুষ 2025 সালের ডিসেম্বরের মধ্যে ও 12% মানুষ 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার প্রশ্নে বিএনপির পক্ষে 12%, জামায়াত 10%, আওয়ামী লীগ 7.4% ও এনসিপির পক্ষে 2.8% মানুষ মতামত দিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিআইজিডির সিনিয়র ফেলো মির্জা এম হাসান, আসিফ সাহান ও পরিচালক মেহনাজ রব্বানী। আইনের শাসন মেনে চলে তাহলে মব ভায়োলেন্স আমার ধারণা ভালোভাবে ডিক্লাইন করবে, আদারওয়াইজ করবে না। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সন্ধ্যা 7:50 কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের ফিরতি সফর হিসেবে দেশটিতে গেলেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার দুদেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এবারে সফরের প্রতিরক্ষা, জ্বালানি, কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা, সেমি কন্ডাক্টরের সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রসারের ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এবারে সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ। এছাড়াও প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে দেশটির ইউকেএম বিশ্ববিদ্যালয়।
দর্শক, কমিশন সভা শেষে নির্বাচন কমিশনে ব্রিফ করছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জি, তবে এই 5 বছরের পরে গিয়ে আর নির্বাচন কমিশনের এটাতে এখতিয়ারের মধ্যে থাকবে না। আপনারা একটা প্রস্তাব করেছিলেন, দাবি করেছিলেন সংবাদকর্মীদের ভোট। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে অনেক সংবাদকর্মী অ্যাক্রিডিটেশন করে থাকেন জাস্ট নির্বাচনের আগ মুহূর্তে, 1, 2, 3, 4 দিন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে আপনাদের সাথে আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনাদের মতামতগুলো শুনতে চাই, কিভাবে এটা করা যেতে পারে, আর না গেলে কিভাবে আপনারা দিতে পারেন ভোটটা। আগামী সপ্তাহে এটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। দল নিবন্ধন এই গেল আরপিও সম্পর্কে উল্লেখযোগ্য বিষয়গুলো, আর ছোটোখাটো কিছু কারেকশন আছে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। দল নিবন্ধন আমাদের যে কার্যক্রম চলছিল গত মার্চ মাসের 10 তারিখে, আজ থেকে প্রায় 5 মাস আগে, যেটার আমরা সার্কুলার দিয়েছিলাম, আবেদন আহ্বান করেছিলাম। 22শে জুন শেষ দিন ছিল তাদের দরখাস্ত জমা দেওয়ার। আমরা টোটাল 143টি আবেদন পেয়েছিলাম। এই 143টির মধ্যে কারোরই প্রাথমিক অবস্থায় সকল কাগজপত্র পুরো ছিল না, যে কারণে সবাইকেই তাদের ঘাটতি পূরণ করার জন্য 15 দিন সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছিল। এর মধ্যে 84টি দল তাদের ঘাটতি পূরণ করে তাদের ভাষ্যমতে কাগজপত্র জমা দিয়েছেন, আর 59টি দল কোনো রেসপন্স করেন নাই। এই 84টি দলের মধ্যে মোটামুটি করে পাওয়া গেছে 22টি আপাত দৃষ্টে সঠিক বলে উইথ ফ্লেক্সিবিলিটি পাওয়া গেছে, যেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। আর বাকি 121টি অযোগ্য বিবেচিত হয়েছে, তাদেরকে কারণ দর্শানো সহ আগামী 15 দিনের মধ্যে ফেরত দেওয়া হবে। আপনারা জানেন যে আমাদের সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত কার্যক্রম চলমান আছে। গতকালকে পর্যন্ত ওজোর আপত্তি দাখিল করার সময় শেষ হয়েছে, গতকালকে শেষ হয়েছে। 82টি আসনের উপরে আমরা বিভিন্ন ধরনের ওজোর আপত্তি পেয়েছি, এগুলোর উপরে এখন আমরা শুনানি অনুষ্ঠান করব। দর্শক, শুনছিলাম আবুল ফজল সানাউল্লাহ, যিনি নির্বাচন কমিশনার, তার বক্তৃতার অংশবিশেষ। শৃঙ্খলা ভঙ্গ, নৈতিক স্খলন ও বিতর্কে জড়ানো সহ বিভিন্ন ঘটনায় গত 6 মাসে 10 কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। তবে নোটিশ যতটা দৃশ্যমান, পরবর্তীতে এর জবাব কিংবা ব্যবস্থা গ্রহণের বিষয়টি ততটাই অদৃশ্য। আর এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানিয়েছেন, প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খান আল আমিন জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরের 28 ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা করে 24-এর গণ অভ্যুত্থানের সমন্বয়কদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রতিষ্ঠার কেবল 6 মাস, এরই মধ্যে সার্জিস হাসনাত সহ দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ 10 সদস্য পেয়েছে কারণ দর্শানোর নোটিশ। অভিযোগ শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি ও নৈতিক স্খলন সহ নানা ইস্যু। কারণ দর্শানোর নোটিশ ঘিরে যতটা আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে, পরবর্তীতে এর জবাব কিংবা ব্যবস্থা গ্রহণের বিষয়টি থাকে ততটাই আড়ালে। অবশ্য বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন দলের এক যুগ্ম সদস্য সচিব। দলীয় শৃঙ্খলা কিংবা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পার্টির মনে হয়েছে যে আপনি অন্যায় করেছেন কিংবা শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তখন সেটা যখন জানতে চায়, এখন সেইখানে রাষ্ট্রের ব্যক্তির এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের কিছু সেন্সিটিভ ইনফরমেশন আসতে পারে, যেই জায়গাগুলো থেকে আসলে তাদের সেই তথ্যগুলো ডিসক্লোজ করার সুযোগ থাকে না। কিন্তু পার্টি এটা জানায় যে আসলে তার ব্যাপারে তিনি যে জবাব দিয়েছেন সেই প্রেক্ষিতে তার ইন্টারনাল শাস্তি কিংবা সেটাকে কনসিডারেশনে নিয়ে তার ব্যাপারে পার্টি তাকে ইনক্লুড করেছে কিংবা তাকে বহিষ্কার করেছে। তিনি বলেন, কেউ যে দলের ঊর্ধ্বে নয়, গুরুত্বপূর্ণ সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা তারই দৃষ্টান্ত। এনসিপি এমন একটা জায়গায় আছে, আহ্বায়ক যদি আগামীকালকে কোনো দলের সাথে যায় না এমন কোনো ভুল করে, আহ্বায়ককে এনসিপির দপ্তর থেকে এটার জন্য জবাব চাইতে পারে। এই পরিমাণ এনসিপির স্ট্রেংথ নিজে অর্জন করেছে। এরপর এনসিপি পার্টি হিসেবে টিকে থাকবে এবং পার্টি হবে আসলে সকলের উপরে এবং পার্টির উপরে হবে দেশ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগগুলো তদন্ত করে এনসিপির শৃঙ্খলা কমিটি। এই কমিটির প্রধান এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, প্রতিটি ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন কোন কমিটি আমরা বাতিল করেছি,
কাউকে আমরা সংগঠন থেকে অব্যাহতি দিছি, বহিষ্কার করেছি। কারো কারো ক্ষেত্রে আমরা শোকজের জবাবে সন্তুষ্ট হয়েছি, শোকজ প্রত্যাহার করেছি। কারো কারো হয়তোবা তাকে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে এই ধরনের কাজে এঙ্গেজ না হয়। কেন্দ্রীয় কমিটি ছাড়াও এনসিপির জেলা ও উপজেলা কমিটির অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আল আমিন খান। আল আমিন, RTV, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শাহ আলম নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুপুরে জেনেভা ক্যাম্পে গলা কেটে তাকে হত্যা করা হয়। বিকেলে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানার নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ সেলিম ও ফয়সাল নামের দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। জুয়েল রানা বলেন, মাদক ব্যবসায়ীরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আজকে একটা শোডাউন করছে সব গ্রুপ মিলে। এই শোডাউনে এখানে একজন ছেলে মারা গেছে, প্রথমে আহত হয়েছে, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা তো সাথে সাথেই আসছি, আসার পরে দুইজন শীর্ষ সন্ত্রাসী ফয়সালকে অস্ত্রসহ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও যারা ছিল, সেলিম তো পাশের জন, আর যারা এই যে বললাম বুনিয়া সোহেল, চুয়া সেলিম, এরপরে পিচ্চি রাজা, সান্নু, এরা আমাদের আশার সংবাদ পেয়ে এরা যে যার মতো করে পালায় চলে গেছে। প্রত্যেকের বিরুদ্ধে এই মার্ডার মামলা রুজু করা হবে। রাজধানীর একটি হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের একজন কারটির চালক এবং অন্যজন তার চাচাতো ভাই। লাশের কিছু জায়গায় পচন ধরেছে জানিয়ে পরীক্ষা নিরীক্ষার পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশের রমনা জোনের ডিসি। আরও থাকছে অরণ্য গফুরের রিপোর্টে। সিসি ক্যামেরার ফুটেজ মতে রবিবার ভোর 5:32 মৌচাকের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে ঢোকে সাদা রঙের প্রাইভেট কারটি। 1.5 দিন পর আজ 11:30টার দিকে গাড়িতে দুজনকে ঘুমাতে দেখে ডাক দেন হাসপাতালের নিরাপত্তা কর্মীরা, কিন্তু সাড়া না পেয়ে সংশয়ে পড়ে তারা। নক করার পর কোনো আওয়াজ পাই না ভিতর থেকে। পরে আমি গাড়ির দরজা টান দেই, দেওয়ার পর গাড়ির দরজা খুলে, তখন আমার চোখ পড়ে তার নাক মুখ খোলা, ওই যে ফোসকা পড়ে গেলে যেরকম হয়। এরপরে আমি কর্তৃপক্ষকে জানাইছি, পরবর্তীতে আমার কর্তৃপক্ষ সাথে সাথে পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও র্যাব। আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। গাড়ির মালিক ও মৃতদের পরিচয় পেয়েছেন জানিয়ে মৃত্যুর কারণ তদন্তের কথা জানায় পুলিশ। এখানে এমনিতেই একটু সাফোকেশন টাইপের আছে আর প্রচণ্ড রকমের গরম, আর গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল, মানে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না, বা অন্যান্য এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে আমাদের দেখাইতে হবে এবং কোন পজিশনে কী ছিল আমাদের ছবি তোলা আছে, দেখাও হয়েছে। এখন এটা আমরা একটু অ্যানালাইসিস করব, তারপর হয়তো বলতে পারবো। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অরণ্য গফুর, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 বরখাস্ত পুলিশের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর প্রথমে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে হয় সাক্ষ্য গ্রহণ, যেখানে সাক্ষ্য দেন শহীদ আনাসের পিতা শাহরিয়ার খান। মঙ্গলবার হবে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ। সূচনা বক্তব্যের পর চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, আসামিদের অপরাধ অকাট্যভাবে প্রমাণ করার যথেষ্ট তথ্য উপাত্ত আদালতের কাছে রয়েছে। যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবে না। এর আগে সকালে মামলার 8 আসামির গ্রেপ্তার 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাজধানীর পল্লবী থানায় পুলিশি হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনি হত্যার ঘটনায় করা মামলায় পল্লবী থানার তৎকালীন SI জাহিদুর রহমান ও ASI কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি SM কুদ্দুজ্জামান ও AKM রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ সোমবার এর রায় ঘোষণা করেন। এদিকে অপর আসামি ASI রাশেদুল হাসানের যাবজ্জীবন দণ্ড কমিয়ে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতে আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক
এবং রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপদ্দার উপস্থিত ছিলেন। বাদীপক্ষে ছিলেন আইনজীবী SM রেজাউল করিম। রায় ঘোষণার সময় নিহত জনির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডিত 5 আসামির মধ্যে কামরুজ্জামান শুরু থেকে পলাতক। অন্য আসামি সুমন সাজা ভোগ করে কারামুক্তি পেয়েছেন। আজকে মহামান্য হাইকোর্ট রায় প্রদান করেছেন। উক্ত রায়ে এসআই জাহিদুর রহমানের সাজা বহাল রেখেছেন। এএসআই রাশিদুল হাসানের সাজা কমিয়ে 10 বছর করেছেন। সেটা হলো নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের 15(1) ধারায়। এবং পুলিশের সোর্স রাশেদকে যে সাজা দেওয়া হয়েছিল সেই সাজা থেকে তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার 7 আসামির মধ্যে শাহজালাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুপুরে কড়া নিরাপত্তায় 2 দিনের রিমান্ড শেষে 7 আসামিকে গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক ওমর হায়দারের আদালতে হাজির করা হয়। পরে আদালত 7 জনকেই জেল হাজতে পাঠান। এদিকে তুহিনের মরদেহর ময়নাতদন্ত রিপোর্ট জমা দিয়েছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। রোববার রাতে দেওয়া ওই প্রতিবেদনে বলা হয়, তুহিনের গলা, ঘাড়, বুক, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের গুরুতর 9টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি ও SME ফাউন্ডেশন। সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্কোয়ারে এই কর্মশালার উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিরা জানান, সমাজে বিভিন্ন প্রতিকূল পরিবেশে লড়াই করতে হয় তাদের, তাই বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সেরা সমাজ তৈরির আহ্বান জানান তারা। নাজমুল হুদার রিপোর্ট। একদল বিশেষ চাহিদা সম্পন্ন স্বপ্নবাজ তরুণ, রঙিন স্বপ্নের সঙ্গে তাদেরও রয়েছে অদম্য প্রতিভা। সাফল্যের চূড়ায় উঠতে কেবল প্রয়োজন সঠিক যত্ন, বোঝাপড়া আর সুযোগের। দেশব্যাপী এসব তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে দীর্ঘ 15 বছর ধরে কাজ করছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। এরই ধারাবাহিকতায় সপ্তাহব্যাপী জুয়েলারি তৈরির প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে এসব স্বপ্নবাজ তরুণ ও অভিভাবকরা। সামনে যেন আমরা আরো অনেক কিছু শিখতে পারি আমাদের বাচ্চাদের নিয়ে। আমাদের জন্য আপনারা যখন এগিয়ে আসছেন, আশা করি আমাদের সেই পথ আরো সুগম করে দিবেন। আপনারা আমাদেরকে এই পথ চলার পথে একটু সাহায্য করেন এবং আমাদের বাচ্চাগুলো যেসব কাজ করবে সেই কাজগুলোকে একটু মূল্যায়ন করে আপনারা যদি সেগুলো একটু সেলিং এর আমরা যদি সবাই মিলে ব্যবস্থাটা করতে পারি। প্রশিক্ষণের মাধ্যমে এসব তরুণরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানান SME ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। এই যে নানান ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তাদের মনে এরকম একটা আত্মবিশ্বাস তৈরি করা যে আমরাও পারি, আমরাও পারবো। ইনশাল্লাহ আমরা এই কাজটি আপনাদের সাথে যে শুরু করলাম এটা এখানেই শেষ নয়, এখানে কেবল শুরু হলো। এই যে একটা মেলবন্ধন তৈরি হলো, এটাকে আমরা আরো শক্তিশালী করব। উদ্দীপনামূলক বক্তব্য রাখেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। এ সময় তাদের স্বাবলম্বী করে তুলতে কাজ করার কথা জানান ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক। তাদের সক্ষমতার জায়গাটাকে তুলে ধরার জন্য পাশাপাশি আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন এই জনগোষ্ঠীর সাথে আমাদের মূলধারার যে সমাজ তাদের মধ্যে একটি ইতিবাচক মেলবন্ধন তৈরি করে দেওয়ার জন্য আসলে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন। আমাদের এখানে সচেতনতা তৈরি হয় নাই, আমাদের এখানে নিরাপত্তা তৈরি হয় নাই, আমাদের এখানে আমরা মানুষকে বোঝাতে সক্ষম হই নাই যে এরা আমাদেরই মতো এবং এদের প্রত্যেকের বিশেষ গুণ আছে এবং এরা চাইলেই যদি চেষ্টা করা হয় মূল ধারার যে কাজ সেই কাজে নিজেকে যুক্ত করতে পারে। বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সমাজ ও রাষ্ট্রের চিন্তা করে কর্মসংস্থানের পথ সুগম করা উচিত বলে মনে করেন অতিথিরা। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনার সন্তান। নাজমুল হুদা, RTV, ঢাকা। আটকের 2 ঘণ্টা পর ছাড়া পেয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। দেশটির নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যোগসাজশে ভোট কারচুপির অভিযোগে সোমবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিরোধীদের জোট ইন্ডিয়া ব্লক। এই কর্মসূচি দেশটির সংসদ ভবনের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে
পুলিশ রাহুল গান্ধী সহ দলটির একাধিক শীর্ষ নেতাকে গ্রেফতার করে। এর আগে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন মহারাষ্ট্র, কর্ণাটক ও বিহারের ভোটার তালিকায় বড় অনিয়ম করে বিজেপিকে জেতাতে সাহায্য করেছে এমন অভিযোগ তোলেন রাহুল গান্ধী। এদিকে গান্ধীর এই অভিযোগ অস্বীকার করে তাকে শপথপত্র জমা দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ইকুয়েডরে একটি নাইট ক্লাবে বন্দুক হামলার ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 2 জন। দেশটির স্থানীয় সময় রাতে সান্তা লুসিয়া শহরে এই সহিংসতার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। হামলাকারীরা দুটি পিকআপ ভ্যানে এসে নাইট ক্লাবে থাকা মানুষদের উপর অতর্কিত গুলি চালাতে থাকে বলে জানায় ইকুয়েডর পুলিশ বিভাগ। হামলাকারীর নাম ও পরিচয় এখনও শনাক্ত করা যায়নি, তবে এর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে দেশটির পুলিশ। এদিকে এই ঘটনায় শোক জানিয়েছে সান্তা লুসিয়ার মেয়র উবালদো উরকিচো। এবারে খেলার খবর। এএফসি চ্যালেঞ্জ লিগে আগামীকাল মঙ্গলবার কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। ইউরোপিয়ান ধাঁচে খেলা মুরাসকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। মুরাসের লক্ষ্য অভিন্ন। আবাহনীর খেলার মান নিয়ে ধারণা না থাকলেও জয় চায় তারাও। ম্যাচের আগের দিন বিকেলে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের সম্ভাবনা ও লক্ষ্যের কথা জানায় দল দুটি। সংবাদ সম্মেলন শেষে আবাহনী ধানমন্ডিতে নিজ ক্লাব মাঠে এবং মুরাস ম্যাচের ভেন্যু ঢাকা স্টেডিয়ামে অনুশীলন করে। তাদের খেলায় ইউরোপিয়ান কিছু ধাঁচ রয়েছে, বিশেষ করে তাদের চেঞ্জিং গুলো, সুইচ অফ প্লে এবং উইং প্লে গুলো, এই জিনিসগুলো তাদের আমি মনে করি ডেঞ্জার এবং আমাদের এগুলোই বন্ধ করতে হবে। যদি আমার প্লেয়াররা প্ল্যান ওয়াইজ খেলতে পারে এবং তাদের যে স্ট্রং পয়েন্ট গুলো আছে সেগুলো যদি প্রোটেক্ট করতে পারে তাহলে আমি আশাবাদী এই ম্যাচে নিয়ে। আজ দেশে ফিরছে এএফসি নারী এশিয়ান কাপ নিশ্চিত করা বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল। লাওসের ভিয়েন্তিয়ানে থেকে স্থানীয় সময় রাত 10:30টায় ঢাকার পথে উড়বে বাংলার মেয়েরা। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় রাত 1:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তারা। গেল 2রা আগস্ট অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাই খেলতে লাওসে পা রাখে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে 6 আগস্ট স্বাগতিক লাওসকে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। এরপর 8 আগস্ট পূর্ব তিমুরের বিপক্ষে একচেটিয়া আধিপত্য দেখিয়ে জয় পায় বাটলারের শিশুরা। 10 আগস্ট গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়া থামায় বাংলাদেশের জয়রথ। তবে কোরিয়ার কাছে হারলেও দ্বিতীয় সেরা রানার্স আপ হিসেবে মূল আসরের টিকিট নিশ্চিত করে আফইদা সাগরিকারা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতে সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।